আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ২১ রাতে আপনারা জানেন যে বহুল কাঙ্ক্ষিত যে ৪টি সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে তার মধ্যে নিশ্চয়ই সেন্সিটিভ এবং অন্যতম একটি সংস্কার কমিশন হলো পুলিশ সংস্কার কমিশন। পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে, কারো কারো মতে সেগুলো পুরনো জিনিস নতুন করে আসছে, কোনো বিষয় বিতর্কের সৃষ্টি করেছে এবং যা অবশ্য নতুন করে অনেকের মতে যা দেওয়া উচিত ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে। কেন অ্যাভয়েড করা হয়েছে, কোন বিষয়গুলো বিতর্কিত, কী করা প্রয়োজন, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন পুলিশের সাবেক উপমহাপরিদর্শক খান সাইদ হাসান এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আমি একটু খান সাইদ হাসান আপনার কাছে প্রথমে আসতে চাই। যেই সুপারিশগুলো দেওয়া হয়েছে, আপনিও বা আপনার নেতৃত্বে একটি কমিটি কাজ করেছে স্বতন্ত্র জায়গা থেকে, আপনারাও একটি সুপারিশ তৈরি করেছিলেন, সরকারের কাছে দিয়েছেন। আপনাদের সুপারিশের সঙ্গে ফরমালি পুলিশ সংস্কার কমিশন যেই সুপারিশগুলো দিয়েছে সেগুলোর মধ্যে বেসিক কোনো পার্থক্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। না, আমাদের যেটা কমিশন ওই খুব একটা পার্থক্যও নাই বা কোনো কন্ট্রাডিকশন তো নাই, মোটামুটি ওরকমই আমি দেখলাম। কাছে সাথে ভাষা বা শব্দের পরিবর্তন হয়েছে এরকম, বাট ওটা কাছে দু একটা যে ওনারা যোগ করেছেন বা আমরা দিয়েছি, বাট কাছাকাছি হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে কমিশনের যে জিনিসগুলো এসছে এগুলো আমরা যারা এক্সিকিউটিভ, তার কারণ যে সরকারের যে কমিশন, এই কমিশনেতে 11 সদস্য বিশিষ্ট, সোফার রিমেম্বার অথবা 9 সদস্য বিশিষ্ট, এর মধ্যে 2 জন পুলিশ অফিসার আছেন। আর ইভেন আমরা যে স্বতন্ত্রভাবে যেটা করেছি এখানেও আমাদের নন পুলিশ অফিসাররা ছিলেন, বা তারাই। মজার ব্যাপার হলে পুলিশের কমিশনগুলো সবসময় দেখবেন লেড বাই নন পুলিশ। আচ্ছা, এটা কিন্তু অন্য কোনো জায়গায় হয় না। খুব ফানি জিনিস এটা। আপনি জুডিশিয়াল কমিশন করবেন, দেখবেন সেটা চেয়ারম্যান হবেন একজন জাস্টিস। আপনার অ্যাডমিনিস্ট্রেশন কমিশন করবেন, দেখবেন সেটা হবে একজন এক্স সেক্রেটারি। বাট পুলিশ কমিশনের সময় আইদার জাস্টিস লাগবে অথবা সেক্রেটারি লাগবে অথবা অন্য কোনো সার্ভিসের লাগবে। তো এই জন্য আমরা যেটা মনে করি অ্যাজ এ পুলিশ অফিসার, সেটা হলো যে আমাদের সবগুলো কথায় আমাদের ফোকাসে আসে না। বাট আমি অ্যাজ এ পুলিশম্যান যেটা বিশ্বাস করি, আমি এখানেও বলেছি ওখানে বলেছি, যে সুপারিশগুলো দিয়েছে সবাই বোদ্ধা ব্যক্তি, বিভিন্ন ক্রস সেকশন অফ পিপল থেকে আসা। তো এটা সব ঠিকই আছে মোটামুটি, কিন্তু এইগুলো আমাদের যারা আমরা এনফোর্স করেছি মাঠে বা এখনও মানে পুলিশের এনফোর্সমেন্টের সাথে সম্পৃক্ত 21 বছর আর 15 বছর হলো পুলিশের অপপ্রয়োগের সাথে মানে শিকার হওয়া, সে থেকে বলছি আমাদের বিদ্যমান আইনে না সব কিছুই আছে। আমাদের যে কমিশন বা কমিটি যে রিপোর্টে দিয়ে না, তার 90% কিন্তু আমাদের ইয়েতেই আছে, আমাদের বিদ্যমান। সেই আমরা যে ব্রিটিশ আইনকে সবচেয়ে বেশি করি, মানে সমালোচনা করি, ওই সব আইনে আছে। এখন বিষয়টা হলো যে যারা এটা প্রয়োগ করছে তাদের প্রয়োগে যে সে সমস্যা হচ্ছে। আর মজার ব্যাপারটা হলো যে যারা প্রয়োগ করছে তাদেরকে যে খুব মানে ইয়ের মধ্যে জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে বা হচ্ছে, এরাও দেখিনি। আপনি দেখবেন যতগুলো কমিশন হয়েছে, কোনো কমিশনের কিন্তু এক্সিকিউটিভদের ব্যাপারে কোনো কথা বলা হয়নি যে আমি কমিশন বানালাম। আগেও তো ছিল, সবগুলো কমিশন ছিল না। আমাদের মানবাধিকার কমিশন ছিল না গত 16 বছর বা 15 বছর ছিল। তো তারপরে বলেন তো কোন মানবাধিকারের বিষয়টা তারা ইনশিওর করতে পেরেছে? ফর্মালি করে কথা বলে, তার মানে হ্যাঁ, কথা বলাতে শুনে কীভাবে হয়? কিন্তু এই কমিশনগুলো লালন পালন করতে যে টাকা পয়সাগুলো আসে, সেই টাকা পয়সাগুলো তো আমাদের রাজস্ব খাত থেকে আসে, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা। এই জন্য আমাদের জিনিসগুলো হলো আমরা যেটা মনে করি। আপনার আপত্তি যেখানে যে এক্সিকিউটরদের বিষয়ে কিছু বলা হয়নি বা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার কোনো অপশন নেই, অথবা শাস্তি বিধানের কথা যারা আইন প্রয়োগ করছে, মানে এর মধ্যে কারা কারা পড়ে? আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ কথা বলেন। পাবলিক সার্ভেন্টরাই পড়বে। পাবলিক সার্ভেন্ট তাদেরকেই বলা হয় যারা সরকার থেকে বা রাষ্ট্র থেকে বেতন ভাতা নেন, এবং যখনই আপনি রাষ্ট্র থেকে বেতন ভাতা নেবেন, আপনাকে রাষ্ট্র এমনি বেতন ভাতা দেন, আপনাকে কিছু দায়িত্ব দিয়ে দেয়। আচ্ছা, পুলিশের মধ্যে আপনি পাবলিক সার্ভেন্ট বলতে বা যা আপনার এক্সিকিউটর, মানে ক্রাইটেরিয়াগুলো কি? মানে এখানে আমি স্পেসিফাই করার চেষ্টা করছি। আচ্ছা, আপনি করেন। আমি প্রথমে পাবলিক সার্ভেন্ট ডেফিনিশনটা আপনি দিয়ে নিই। যারা, ওটা তো বুঝছি, তার মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমার পুলিশের যে গ্রাম্য পুলিশের চৌকিদার আছে, সে কিন্তু পাবলিক সার্ভেন্ট। আচ্ছা, এখন চৌকিদারের যে দায়িত্ব বা থানার ওসির বা জেলার এসপি বা কমিশনার, তো সেই দায়িত্ব না। এখন আমি থানার ওসিটাকে যদি ধরি, এটা একটা পিভট, সবাই মানে সব মানুষ এটাকে বুঝবে। তো থানার অফিসার ইনচার্জের ব্যাপারে সে কিভাবে কাজ করবে, কিভাবে মামলা নিবে, কিভাবে জিডি করবে, কিভাবে অ্যারেস্ট করবে, সমস্ত কিছু একদম আইন এবং বিধি দ্বারা বলা আছে। একটা তো কোনো ফাঁক ফোকর নাই সোফার, আমি যতটুকু দেখেছি বা জানি। তাই সেই দায়িত্বটা সে কি পালন করছে কিনা, সেটা জবাবদিহিতা তো নাই। আমি আপনাকে বলি, যদি ধরেন আমি যদি ওসি রেসপন্সিবিলিটি বলি,
তাহলে রেসপন্সিবিলিটি তো এটা তো ক্ষমতা না, ওসির অনেক ক্ষমতা আছে, ক্ষমতা না ক্ষমতা ওসির অনেক রেসপন্সিবিলিটি আছে, সেই দায়িত্বটা পালন করতে যাতে সে স্মুথলি করতে পারে এই জন্য আইন তাকে কিছু ক্ষমতা দিয়েছে, অথরিটি দিয়েছে। আচ্ছা, এখন সেই দায়িত্বটা সে তিনভাবে ব্যর্থ হতে পারে। প্রথম কথা হচ্ছে তার সকল ধরনের সদিচ্ছা আছে, চেষ্টা আছে, করে যাচ্ছে, কিন্তু সে সফল হতে পারছে না। তার মানে বুঝতে হবে যে তার সে ওই কাজটার জন্য দক্ষ না, ইনএফিশিয়েন্ট। হ্যাঁ, আরেকটা হতে পারে যে না, বা দক্ষতা আছে কিন্তু আমি করলাম না, আমার 10টা কাজ আমি আজকে দিনে করতে পারি, আমি 2টা করলাম, 8টা করলাম না, উদাসীনতা। হ্যাঁ, মানে উদাসীনতা অথবা নেগলিজেন্স, এটার জন্য হতে পারে। প্রথমটা যদি আপনার দক্ষতা থাকা মানে ইচ্ছা থাকার সত্ত্বেও যদি না পারে, তাহলে সেটা অদক্ষতা হওয়ার কারণে তাকে হয়তো আমরা রিপ্লেস করে দিতে পারি, ভাই তুমি পারতেছ না, তুমি অন্য কাজ করো। বাট সেকেন্ড যেটা বলেন যে নেগলিজেন্স অথবা আপনার উদাসীনতার কারণে আমি করলাম না, যেহেতু আমার জবাবদিহিতা নাই, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য হয়তো মাইনর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা হতে পারে, তার চাকরিচ্যুতি ইত্যাদি ইত্যাদি যেগুলো হতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে গত 15 বছর আমরা যেটা দেখেছি সেটা তো উইথ ম্যালাইস ইন্টেনশন, মানে একটা ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে কাজগুলো করা হয়েছে। আমি তোমাকে মিথ্যা মামলা দিবা, মিথ্যা মামলাতে ধরবো, নিয়ে আসবো, মারবো, কাটবো, তারপরে দরকার হলে ক্রস ফায়ার নামে তোমাকে মেরে ফেলবো। হ্যাঁ, এই কাজগুলো তো একেবারে মানে একটা ম্যালাইস ইন্টেনশন, এটা ক্রিমিনাল অফেন্স, এবং এটার জন্য তার শাস্তিযোগ্য অপরাধ হয়। এটা কোর্টের শাস্তি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ শাস্তি না। তা আপনি এই তিনটা এনশিওর করেন না, এবং এই তিনটা এনশিওর্ড হচ্ছে কি না এইটার জন্য আপনি দরকার হলে 5টা কমিশন বানান, ব্যবসায়ীদের মধ্যে একটা কমিশন বানান, তারপরে আপনার সাধারণ মানুষের, কৃষকদের মধ্যে একটা কমিশন বানান। তারা দেখুক যে তার এলাকায় যে সমস্ত পাবলিক সার্ভেন্ট আছে তারা তাদের দায়িত্বটা পালন ঠিকমতো করছে কিনা। যদি ব্যর্থ হয়ে থাকে, এই 3 ক্রাইটেরিয়ার মধ্যে কোনটার মধ্যে পড়ে, হয়ে যাবে 90% প্রবলেম সলভ হয়ে যাবে। আবু সাইদ খান, মানে সামগ্রিক সমস্যা কমিশনের যে রিপোর্ট, সেই বিষয়ে যদি আপনার সামারে কিছু থাকে বলার মতন, অথবা যেটি খান সাইদ হাসান বলছিলেন যে মূল ব্যত্যয়টি কোথায়, যে আইন তো সব রয়েছেই, আইনের অভাব আমাদের নেই, শত শত হাজার হাজার আইন রয়েছে, কিন্তু সেই আইন প্রয়োগকারী যারা, তাদেরকে জবাবদিহিতা আওতা আনার মতন তেমন কিছু নেই এই রিপোর্টে বা সুপারিশে। না, রিপোর্টটাকে আমি অনেক ইতিবাচকভাবেই দেখি, কেননা কিছু কিছু জিনিস আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। যেমন ধরুন যে এখানে সরকার অর্থাৎ এক্সিকিউটিভ, যে এক্সিকিউটিভ জায়গা থেকে এটা পরিচালনা করে, তো এখানে একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলা হয়েছে, এবং সেই পুলিশ কমিশনে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের প্রতিনিধি রাখার ব্যাপারটা আছে। অর্থাৎ আমরা যেখানে ভায়োলেশনটা কোথায় কোথায় হয়, যেমন একটা হলো রাজনীতিতে সভা সমাবেশের ক্ষেত্রে যে তারা অতিরিক্ত বল প্রয়োগ করে। তো আমরা যদি দেখি যেখানে বিরোধী দলের প্রতিনিধি আছে, সরকারের প্রতিনিধি আছে, কিংবা মানবাধিকার কমিশনের প্রতিনিধি যদি সেখানে থাকে, তাহলে এই জায়গাটাকে সহজে রোধ হতে পারে। এটা একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি। তো এই জায়গাটা অর্থাৎ সরাসরি সরকারের পরিচালনায় নেওয়াটা ঠিক না, এখান থেকে একটা বার্তা হওয়া দরকার। কেননা পুলিশটা তো 1861 সালে যে আইনে যে পুলিশ গড়ে তোলা হয়েছিল, সেটা ছিল যে ব্রিটিশের আজ্ঞাবহ পুলিশ পরিণত হবে, এবং সেই আইনগুলো আছে, সংস্কৃতিও তাই আছে। তো সেই আইনটা কি, যে 61 সালের আইন, 1861 সালের যে আইন, সেই আইনগুলো আছে, তো তেমন একটা সংশোধন হয় নাই। আমরা প্রতিবেশী ভারতে দেখি অনেক আইনের পরিবর্তন। অনেকেই বলে যে 150 বছরের আইন, পুরনো আইন দিয়ে কি হবে, আইন পরিবর্তন করতে হবে, কিন্তু আমরা তো দেখি বিভিন্ন ক্ষেত্রে আইনের অভাব নাই। না, আইনের মানে যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা, কিন্তু আইনটাও যুগোপযোগী করা দরকার। এখানে যেমন 22টা আইনের প্রস্তাব করা হয়েছে যে এটাকে সংশোধন করার জন্য, অন্য অন্য আইনগুলো খতিয়ে দেখা দরকার। এবং এখানে একটা এই আইনগুলোর জন্য এটা হতে পারে যে স্বাধীন যে পুলিশ কমিশন, তার অধীনে একটা আইন সেল থাকতে পারে, তারা পর্যায়ক্রমে সব আইনগুলোকে স্বাধীন দেশের উপযোগী, অর্থাৎ আজকের বাস্তবতা নিরিখে এগুলোকে সংশোধন করতে থাকবেন। এটা হঠাৎ করে একবারে করা সম্ভব না, যে কোন আইনগুলো তো পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেয় কিংবা পুলিশকে ডিপ্রাইভ করে, সব কিছুই এগুলো নিয়মিত খতিয়ে দেখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে যে জিনিসটা হয়, যে ভায়োলেশনটা কোথায় হয়, যেমন গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা দেখি, গ্রেপ্তার করার ক্ষেত্রে গিয়ে পুলিশ অতিরিক্ত বল করে, আইন করে না, মানে তারা বিধির দিকে কিংবা আইনের দিকেও তাদের নজর নেই, তারা জোরপূর্বক ঘরে ঢুকে যাচ্ছে। তো সেখানে যদি ম্যাজিস্ট্রেট থাকে কিংবা সেখানে যদি নারী পুলিশও থাকে, জানে নারীদের গ্রেপ্তারের ক্ষেত্রে, এগুলো যেটা সুপারিশ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা দরকার। নারী তো আমরা দেখি কোনো কোনো ক্ষেত্রে যথেষ্ট না, যথেষ্ট না, সব ক্ষেত্রেই না। আর একটা হলো যে জিজ্ঞাসাবাদের এই জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে না। তো সেই ক্ষেত্রে একটা হটলাইনের মাধ্যমে
তারা এটা যোগাযোগ করতে পারে যে তাকে গ্রেপ্তার করতে এসছে, সে জানাতে পারে যে আমাকে গ্রেপ্তার করতে আসছে, আসলে ওয়ারেন্ট আছে কিনা। 1 2 নম্বর হচ্ছে আরেকটা হচ্ছে যে এখানে যেটা আমি পড়ে বুঝলাম যে সেখানে ক্যামেরা থাকবে, পুলিশ গ্রেপ্তার করছে সেখানে নিজেকে তার বডি ক্যামেরা থাকবে এবং সেই তার দেহে যে ক্যামেরা থাকবে সেই ক্যামেরায় সমস্ত কিছু চিত্রায়িত হবে, অর্থাৎ ভায়োলেশন হলে তার নিজের ক্যামেরায় সেটা ধরা পড়বে। তো এই জায়গাগুলোকে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই জায়গাগুলো আমাদের অর্থাৎ প্রযুক্তির যথাযথ ব্যবহারটা দরকার, সেই কাজটা আমরা করতে পারি। আর একটা হচ্ছে যে রিমান্ডে নিয়ে আর এক ধরনের, তো যেটা জিজ্ঞাসাবাদের নামে যেটা হয় সেটা হলো লঙ্ঘন, মানবাধিকারের একটা সুস্পষ্ট লঙ্ঘন, এবং সেখানে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়। যে কাজগুলো হচ্ছে সেখানে রিমান্ডের ক্ষেত্রে যে জিনিসটা, এটা অবশ্য হাইকোর্টের আগেও নির্দেশনা আছে, যেটা বাস্তবায়িত হয়নি, সেটা হচ্ছে স্বচ্ছ কাচের ঘরে। তো সেখানে থাকার দরকার, সেখানে এটা করা হবে। এবং ওই হাইকোর্টের ইস্যু আছে যে প্রয়োজনে তার একজন উকিল সেখানে থাকতে পারবে, ওই কাচের ঘরের বাইরে থাকতে পারবে, এমনকি স্বজনরাও থাকতে পারবে। এখানে আমি ডিটেল জানি এখানে নাই। তো এই ধরনের ব্যবস্থাটা, অর্থাৎ স্বচ্ছ কাচের ঘরে এবং তার নিজস্ব উকিল কিংবা তার একজন স্বজন এর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, অর্থাৎ সে কাচের ঘরের বাইরে থাকবে, কিন্তু এই ব্যবস্থাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা সুপারিশ করা হয়েছে। আর একটা হচ্ছে যে জিনিসগুলো হলো যে গ্রেপ্তার বাণিজ্য, এই মামলা বাণিজ্য, তো তদন্ত বাণিজ্য, মানে এই সব জায়গায় এক ধরনের বাণিজ্য হতে থাকে। তো এইগুলোকে করার জন্য তো আমার মনে হয় আলাদা তদন্ত কমিশন দরকার। এই তদন্ত কমিশন দিয়ে এটা হবে না। তবে পুলিশ কমিশন তো একটা করার সুপারিশ করা হয়েছে, যেখানে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ, পদোন্নতি বা যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করা, পুলিশে আলাদা মেডিকেল কোর, টেকনিক্যাল কোর করারও সুপারিশ করা হয়েছে। তদন্ত যেমন পুলিশের তদন্ত পুলিশ দিয়ে হলে হবে না। না, এখানে ওই যে কমিশনটা স্বাধীন, এটা স্বাধীন পুলিশ কমিশন, এখানে কি পুলিশের লোকেরা শুধু থাকবেন? খান সাইদ হাসান, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়েছে, এখানে সদস্য কারা থাকবেন? না, ওখানে তো আছে সরকার, মানে সংসদের প্রতিনিধি থাকবে, সরকারি দলের এবং বিরোধী দলের, তারা থাকবে। এর বাইরে আচ্ছা, না, ওই যে সাইদ সাহেবের দুইটা প্রশ্ন আমি একটু বলে দিই। সেটা কমিশন যেটা গঠন হয়েছে, ডেফিনেটলি এটা ভালো কাজ হয়েছে এবং এটা হবে। এবং ক্যামেরা যেটা প্রযুক্তির ব্যবহার, ডেফিনেটলি এটা তো লাগবেই। এদের নিয়ে কিন্তু আমাদের কোনো লাগবে মানে এর আগে তো ছিল না, সেক্ষেত্রে আমরা পজিটিভ আমাদের যেটা উনি বললেন যে প্রয়োজনের নিরিখে কম ছিল, তো এই দুইটা নিয়ে হয়নি। কিন্তু এখন যেটা হলো যে কমিশনে যারা থাকবেন, 4 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা এটা আবার দেখার জন্য লোক লাগবে। বিকজ কমিশনের লোক তো আপনি বাইরে থেকে লোক আনবেন না, আমাদের বাংলাদেশের মধ্যে থেকেই থাকবে। জি, তো তখন দেখা যাবে কাউন্টারপার্ট থাকছে না, সরকারি দল বিরোধী দলের লোকজন থাকবে, একজন থাকবে। আমার বাস্তবতাটা হলো যে আপনি যে দল সরকার গঠন করবে, তারপরে যেমন বলা হয়েছে যে হোম সেক্রেটারি সাহেব, হোম মিনিস্টার সাহেব, আইজি সাহেব, এরা কিন্তু সবাই সরকারি কর্মচারী। হ্যাঁ, এরা থাকবে হয়তো বিরোধী সরকার দলীয় বোধহয় দুইজন এবং বিরোধী দল, তাহলে মানে 7 জন যদি হয়, 5 জনই কিন্তু থাকতেছে তখন সরকারের কর্মচারী অথবা লোক, আর 2 জন হচ্ছে অনুভবী। ঠিক আছে, এটা করলে ভালো হয়, ডেফিনেটলি হবে। কিন্তু এইটা তারা আবার ঠিকভাবে করতে পারছে কিনা সেটা আবার দেখার জন্য আবার আমাদের লোক লাগবে। সেটা লাগবে হলো যাদের কোনো ইন্টারেস্ট নাই, ওই যে ক্রস সেকশন অফ পিপল থেকে, তারা দেখতে পাবে যারা তার কাছে করতেছে কিনা। বাট এই দুটার ব্যাপারে আমি ওনার সাথে 100% একমত। আর একটা যেটা বলেছেন গ্রেফতার, পুলিশের নির্যাতনে, অত্যাচার, এইটার ব্যাপারে উনি হয়তো, আমার কাছে পেপার আছে, বের করতে সময় লাগবে। 1998 সালে আপনার খেয়াল আছে বোধহয়, ওই যে রুবেল হত্যা মামলা হয়েছিল একটা, ওটার বিষয়ে 1998 সালেই একটা করেছিল, তখন হাইকোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল 98 সালে। সেইটা বিভিন্ন ঘুরপাক খেতে 2016 সালে কিছু না আছে, 2016 সালে আপিল করেছিল গভর্নমেন্ট। আপিলের প্রেক্ষিতে এই 2016 সাল পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই, যেহেতু ছিল, পেন্ডিং ছিল। 2016 সালে একদম সুপ্রিম কোর্টের 4 জন জাস্টিস, এবং মানে মজার ব্যাপার হলো এই 4 জনই পরবর্তীতে চিফ জাস্টিস হয়েছেন। এদের নেতৃত্বে যে বেঞ্চটা হয়েছিল, সেই বেঞ্চ 22টা ইনস্ট্রাকশন দিয়েছিল, 12টা ফর পুলিশ, 10টা ফর ম্যাজিস্ট্রেট। এর মধ্যে আমাদের যে কথাগুলো উনি বলছি বা আমরা যেটা চাচ্ছি সমস্ত কিছুর মধ্যে দেওয়া আছে। এবং আপনি জানেন, আমি বললাম, হ্যাঁ, সমস্ত কিছু দেওয়া আছে 22টা, এবং শুধু পুলিশের জন্য 10টা ম্যাজিস্ট্রেটের জন্য। কোন সময় এই রিমান্ড দিতে পারবে, কোন সময় জিজ্ঞাসা করতে পুলিশ একটা রিপোর্ট দিলেই ওটাকে নিবে না, কীভাবে, মানে এভরিথিং। 22টা পয়েন্ট আমি আপনাকে আলাদাভাবে দিয়ে আপনার ফর ইউর ওন কনজামশন। এখন সেইটা
সুপ্রিম কোর্টের যে বেঞ্চটা দিয়েছে এটা কিন্তু নো লেস দ্যান ল। খেয়াল করে দেখেন, কিন্তু একদম এটা আইনেরই সমতুল্য। মানে আইন তো সংসদ সদস্যরা পার্লামেন্টে আইন প্রণয়ন করে, কিন্তু প্রায়োগিক বিষয়টা কিন্তু ইন্টারপ্রেট করে হলো আদালত, এবং দ্যাট ইজ দ্য হাইয়েস্ট বডি। তো সেইটা 2016 সালে যেটা দিয়েছে তার একটা বাস্তবায়ন হয় নাই। তা আমার কথাটা ওইখানেই যে যারা বাস্তবায়নকারী ছিল তারা যে বাস্তবায়ন করেনি তার জন্য কি আমরা কোনো কিছু ব্যবস্থা রেখেছি বা আমরা এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যাচ্ছি? নো। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি আমাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু আপনি যারা এক্সিকিউট করবে সেই এক্সিকিউটরদেরকে তো আপনি তারা ঠিকমতো কাজটা করছে কি না, এতে যেটা হবে এখন হয়তো অ্যালিজিয়েন্সটা পুলিশের, আমি বলি এখন আসে হয়তো হোম সেক্রেটারি, হোম মিনিস্টার বা আজির কাছে, তখন এই অ্যালিজিয়েন্সটা চলে যাবে পুলিশ কমিশনারের কাছে। মানে জাস্ট দিকটা পরিবর্তন হবে, কিন্তু মেন্টালিটি যদি আপনি যদি ওই ওসিকে, যেন উনি বললেন যে গ্রেপ্তার বাণিজ্য অ্যাবসলিউটলি ক্রিমিনাল অফেন্স, টাকা নেওয়া ক্রিমিনাল অফেন্স, নিয়ে টর্চার করা, এটা তো আগেও আইন ছিল, ব্রিটিশের আইন ছিল, 2013 সালে একটা আইন পুলিশ নির্যাতন হেফাজতে আইন, এটাও একটা আইন করা হয়েছে। আপনি বলুন তো এই আইনে কতজন লোককে আমরা এ পর্যন্ত পুলিশকে আমরা জবাব দিয়ে আওতায় এনেছি? কেন করা হয় না? এটা করা হয় না হলো যেটা আমার জন্য কাউন্টার প্রোডাক্টিভ হবে, যে পাবলিক সার্ভেন্টস আর ভেরি পাওয়ারফুল। তো এই জন্য ওই যারাই আইনগুলো করে বা করতে যায় তার ওই জিনিসটা মাথার মধ্যে রাখে যে ওদেরকে যদি ডিস্টার্ব করে দিলে আমাদের নিজেদেরই আর কোনো কিছু বাস্তবায়ন করতে পারবো না। সেই জন্য ওরা ওদের ব্যাপার ওদিকে যায় না। তো এই জন্য দরকার হলো যে পাবলিক সার্ভিসদের চাইতেও একটা শক্তিশালী কোনো অথরিটি সেরকম কেউ যদি আসে, দেন আর নলে এটা বাস্তবায়ন করা যাবে। আপনি প্রথম জানেন কি বলছেন, আপনি এটা বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে পুলিশ, মানে স্বাধীন পুলিশ কমিশন যেটি, সেটির মানে গঠনের প্রক্রিয়াটা কেমন হবে? বিরোধী দলের সদস্য থাকবে, সরকার দলের সদস্য থাকবে, কিন্তু পুলিশ থাকবে কিনা এর মধ্যে? বা মানে আইজিকে তো আইজিকে তো এটা মেম্বার সেক্রেটারি রাখা হয়েছে, নাহলে তো আপনি কিছু বাস্তবায়ন করতে পারবেন না। মানে যাতে হোম সেক্রেটারি, আইজি এন্ড হোম মিনিস্টার যিনি থাকবেন তিনি কনভেনর হবেন, চেয়ারম্যান হবেন, ওইভাবে এটা করা হয়েছে। আচ্ছা, যদি এই ধরনের কোনো স্বাধীন পুলিশ কমিশন গঠন হয়, যাদের কাজ হচ্ছে পুলিশের নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে নানান ধরনের লিস্ট তৈরি করা, আবু সাইদ খান আপনার দৃষ্টি আকর্ষণ করছে, তাদেরকে আমি জানি না এইগুলো গঠন করা যাবে কিনা। যদি যায় স্বাধীন পুলিশ কমিশন গঠন করা, সেক্ষেত্রে কি আসলে পুলিশের মধ্যে যে ভয়ঙ্কর তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, পদোন্নতি, এইগুলো প্রতিরোধ করা যাবে, নাকি আরও কোনো কিছু যুক্ত করা দরকার ছিল? অনেকাংশে কমে আসবে আমার মনে হয়। তবে প্র্যাকটিসের ব্যাপার তো, যদি এই ধরনের হয় যেখানে বিরোধী দল কথা তুলতে পারবে, আওয়াজ তুলতে পারবে, এমনকি তারা পার্লামেন্টে বলতে পারবে যে আমরা এই প্রস্তাব দিয়েছিলাম, এটা হয়নি। তো এগুলো হলে দেখা যাবে যে অনেকটা জবাবদিহির আওতায় চলে এসছে। তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। অর্থাৎ যেখানে সরকার তার এক্সিকিউটিভ বিভাগ এককভাবে পরিচালনা করছে, সেখানে কিন্তু আইন প্রণেতারা সেখানে অংশগ্রহণ করছে। তো এইটা একটা। আর একটা হলো পাবলিক জানতে পারবে, যেমন এখন ভিতরে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু এখানে সরকার এবং বিরোধী দলের প্রতিনিধি থাকার কারণে এটা পাবলিক হবে। তো আচ্ছা, মনে করুন পাবলিক হলো, আমি একটু আমার ইন্টারেস্ট থেকে জিজ্ঞেস করছি, বলতে পারেন। সেটি হচ্ছে যে কথাগুলো খান সাইদ হাসান একটু আগে বলছেন, যে অনেক ধরনের কমিশন আছে, মানবাধিকার কমিশনের একটা এক্সাম্পল তিনি দিলেন, এরকম আরও অনেক ধরনের কমিশন আছে, কিন্তু ছোট জগন্নাথ হয়ে রইল। একজন বিরোধী দলের সদস্য তিনি কতটুকু কি করতে পারবেন? যথেষ্ট। যদি আমরা মনে করি যে যদি আসলে ব্যাপারটা হয় কি, যে দেশ তো পরিচালনা করে রাজনীতি ঠিক না হলে কিছুই ঠিক হবে। সেটাই তো এই জন্য যে সেখানে রাজনৈতিক দলের অর্থাৎ জনগণের প্রতিনিধিদের অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ। এটা একটা আমার মনে হয়, এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, কেন এর বিকল্প নাই। অন্যভাবে সমস্ত কিছু পুলিশের অধীনে, পুলিশ এর সব ব্যবস্থা পুলিশের অধীনে, পুলিশের অপরাধের তদন্ত, এগুলো কোনো সমাধান না। এখানে নিশ্চয়ই অন্য সংস্থার এটা কর্তৃত্ব দরকার, সেইগুলো হওয়া দরকার, কিন্তু একদিনে হবে না, এটা প্র্যাকটিস হওয়া দরকার। এক। 2 নম্বর হচ্ছে যে পুলিশটাকে যেমন একটা একক পুলিশ বাহিনী, এইটা আমার কাছে মনে হয় এখানে আমি দেখলাম না, আমি খুঁজে চেষ্টা করছি যে একক পুলিশ বাহিনী দিয়ে হবে না, ওটা কেন্দ্রীয় একটা পুলিশ বাহিনী, কিন্তু এখানে পুলিশটাকেও ডিসেন্ট্রালাইজড করতে হবে। এখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনী থাকবে, কিন্তু তার বাইরেও কমিউনিটি পুলিশ, বিভিন্ন জায়গা, যেমন কিছু কিছু জায়গা আছে, সেই পুলিশগুলোকেও একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। খুব সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নেই, যেমন শিল্প পুলিশ, কমিউনিটি পুলিশ, লোকাল পুলিশ, শিক্ষা অঙ্গনে, এই বিভিন্ন জায়গায় সেই অবস্থার উপযোগী পুলিশ ব্যবস্থা করতে হবে। নৌ পুলিশ কিছু কিছু আছে, তো সেগুলোকেও একটা সুনির্দিষ্ট আইনের আওতায় নিয়ে আসতে হবে। একক পুলিশ বাহিনী এটা হবে না, এবং সমস্ত পুলিশ বাহিনী তো এক জায়গায় থাকার কারণে, সেখানে মানে একক কর্তৃত্ব থাকার কারণে এখানে এক ধরনের পুলিশতন্ত্র তৈরি হয়েছে।
যেমন আমলারা একক আমলাতন্ত্র ডিসেন্ট্রালাইজ না হওয়ার কারণে, লোকাল গভর্নমেন্ট শক্তিশালী না হওয়ার কারণে এক ধরনের আমলাতন্ত্র তৈরি হয়েছে। তো এখানে সেইভাবে একটা পুলিশতন্ত্র তৈরি হয়েছে। তো এই পুলিশতন্ত্রটাকে করা দরকার, এই জন্য পুলিশকেও কতগুলা জায়গায় ডিসেন্ট্রালাইজ করা দরকার এবং কেন্দ্রীয়ভাবে একটা পুলিশ থাকা দরকার। একক ক্ষমতা থাকলে সেখানে কিন্তু দুর্নীতি থাকে। যেমন ধরুন তদন্ত কমিশনটা, এখানে তদন্ত কমিশন পুলিশের তদন্ত পুলিশ করছে, কি হচ্ছে? যেভাবে আইনের ওই যে 3000 আইন আছে, কোনো না কোনো আইনের মার প্যাচে সে ছাড়া পেয়ে যাচ্ছে, কোনো সুনির্দিষ্টভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে না। তো এখানে যদি আমরা ধরি যে একটা আলাদা তদন্ত কমিশন আছে, সেখানে মানবাধিকার সংস্থার প্রতিনিধি আছে, এমনকি জনপ্রতিনিধিও আছে, তো তখন তদন্তটাই হবে। কিন্তু ব্যাপারটা হয় কি যে আমাদের তো এই মানসিকতা, এই কালচার, যেটা ব্রিটিশের রেখে যাওয়া মানে পুলিশি ব্যবস্থা কিংবা ব্রিটিশের রেখে যাওয়া আমলাতন্ত্র, সেখান থেকে আমরা বেরোতে পারছি না। আর বেরোনোর ক্ষেত্রে তো আমরাই বাধা হয়ে দাঁড়াচ্ছি, তো এই কাঠামোই বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার। তো এই কাঠামো ভাঙতে হলে যেটা হয়, এখন প্রশ্ন হচ্ছে এটা পারবে কিনা। এখানে প্রশ্নটা হচ্ছে যে পারাটা খুব কঠিন, কেননা এখানে সরকার মানে হচ্ছে আমলাতন্ত্র, সরকার মানে পুলিশতন্ত্র, সরকার মানে হচ্ছে একটা সেন্ট্রাল শক্তি, এইরকম একটা ব্যবস্থা। এখান থেকে ইচ্ছে করলেই বেরোনো যায় না। তো এই বেরোনোর ক্ষেত্রে দুটো জিনিস, আমি জানি না রাজনৈতিক সরকারগুলো এখানে বেরোতে পারছে না। এখানে দুই জায়গা থেকে বেরোনো যায়। আমি একটু বলি, যদি কোনো বিপ্লবী সরকার আসে, যদি তারা এখান থেকে বেরোতে পারতো, কিংবা স্বাধীনতার পরে বাংলাদেশ এখান থেকে বেরোতে পারতো, বের হয়নি। আর একটা হতে পারে যদি সেনা সরকার আসে। আমি একটা কথা, আমি সেনা সরকার শাসন চাই না, তো কিন্তু সেনাবাহিনী ছিল তাদের অধীনে, হ্যাঁ, কিন্তু তারাও কিছু করে। যেমন হোসেন মোহাম্মদ এরশাদ কিছু সংস্কার করতে পেরেছেন, আর কোনো গভর্নমেন্ট কিন্তু পারে নাই। এখানে আমরা যদি দেখি যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট বড় ধরনের সংস্কার করতে পারে নাই। হোসেন মোহাম্মদ এরশাদ এর স্বৈরাচারী বলে গালি দেয়, হ্যাঁ, কিন্তু তারা আমরা দেখি লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে সংস্কার করেছে। আরও কিছু প্রো পিপুল, বিশেষ করে উপজেলা সিস্টেম, এটা তো একটা যুগান্তকারী বিষয়, তো এগুলো করতে পেরেছে। অতএব এখানে আর একটা হতে পারে যে রাজনৈতিক দল, সরকার এবং বিরোধী দল গণতান্ত্রিক পদ্ধতি হবে না, আমি তা বলছি না, কিন্তু সেখানে রাজনীতিক অঙ্গীকার দরকার, পলিটিক্যাল উইল দরকার, এবং সেখানে সরকার এবং বিরোধী দল মিলে যদি একত্রিত হয় কোনো ইস্যুতে, সেটা পারে। যেমন আমি একটা ঘটনা বলি, যে 91 সালের পার্লামেন্টে, সেখানে পার্লামেন্টে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টে আসলো, কি করে সম্ভব হলো? যে সরকার অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন তারা ইউনাইটেড হয়ে গেল এবং একসঙ্গে তারা আসতে সম্ভব। অতএব আমাদের দেশে একসঙ্গে আবার এমপিদের বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে, শুল্কমুক্ত গাড়ি আমদানির ক্ষেত্রে, এই সব জায়গায় তারা আবার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা, কিন্তু এছাড়া তার কোথাও দেখিনি আমরা ওই সংসদীয় আসন পদ্ধতি সরকার ব্যবস্থা ছাড়া আর কোন জায়গায় আমরা দেখিনি। আমরা আলোচনা আসবো। খান সাঈদ হাসান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, পুলিশের মধ্যে যারা অপরাধ প্রবণ হয়ে উঠছেন এবং অপরাধে জড়িয়ে পড়ছেন, তাদের তদন্ত কি এই স্বাধীন পুলিশ কমিশনে এটার অধীনে হবে, নাকি সেটি আবার আলাদা কোনো কমিশন হবে? আমি আপনার কাছে উত্তরটা নিব, একটা ছোট আমি আসছি, একটা ছোট বিরতি নিয়ে আসছি। না, আমি সেটা বলিনি, যে কমিশনের কথা বললেন না, কমিশন এটা চেয়েছে, আমি বলেছি যে ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, একটা ছোট বিরতির পর ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্টগুলো দেওয়া আছে, সুপারিশগুলো তুলে ধরা হয়েছে, সেটুকু কতটুকু যুগোপযোগী বা সেগুলো বাস্তবায়ন কতটা সম্ভব, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন পুলিশের সাবেক উপমহাপরিদর্শক খান সাঈদ হাসান, রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান। খান সাঈদ হাসান, যে প্রশ্নটা আপনার কাছে ছিল, পুলিশের মধ্যে যে অপরাধ স্বর্গ গড়ে ওঠার একটা প্রবণতা আমরা সবসময় দেখছি এবং সাম্প্রতিককালে আরও বেশি, সাম্প্রতিক মানে গত 17 বছর বা 16 বছরে, এটির তদন্ত কারা করবে? এই আমরা দেখছি পুলিশ সদস্যদের অপরাধের তদন্ত পুলিশেরাই করেন, সেটা এখানে প্রভাবিত হওয়ার বিষয় থাকে বা আরও অনেক কিছু হয়, এ বিষয়ে মানে আসলে কি বলা হয়েছে? এটা যেটা মানে যে দাবিটা উঠেছে যে যারা দায়ী
তদন্তটা অন্যরা করবে, ডেফিনেটলি এটা খুব একটা আইডিয়াল সিচুয়েশন। তো সেটা শুধু যেটা আমি অন্যরা মানে কিভাবে কোনো ফরম্যাট দেওয়া হয়েছে, ধরেন একটা কমিশনই করলো, যারা তারা এক্সপার্ট তদন্ত এক্সপার্টদের নিয়ে একটা কমিশন, একটা কমিটি করলো বা কমিশন করলো সারা জেলাতে, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আসবে সেটা তারা করবে, যেটা এখনো করার প্রভিশন আছে। আমি বললাম যে প্রত্যেকটা জিনিস প্রভিশন আছে। আপনি পুলিশের বিরুদ্ধে আপনি যে কোনো কোর্টেও যদি অভিযোগ করেন, কোর্ট কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারে উইথ দ্য ম্যাজিস্ট্রেট। সেটা করতে পারে ইন্ডিভিজুয়ালি কেউ অভিযোগ করলে, কিন্তু ফর্মাল কোনো বডি আছে কিনা, যদি ফর্মাল বডির কাছেও তো কাউকে না কাউকে অভিযোগটা করতে হবে, অভিযোগ ছাড়া তো আপনি সেটা তো আর নেই এখন পর্যন্ত, না কেউ করে না হয়তো। বাট তারপরে যেটা বলতে চাচ্ছি যে যেটা কমিশন বা বডি সংস্থা, আমি সেটা বলছি যে বডি বা সংস্থা আপনি বানান, তৈরি করেন, এইটা কিন্তু বডি সংস্থা আছে। আমি যে বলছি কোর্টের অথরিটি আছে, কোর্ট যদি মনে করে 2-3 ম্যাজিস্ট্রেট দিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারে, পুলিশের এগেইনস্ট ইনকোয়ারি কোর্ট মনে করলে সেটা হবে না, তার মনে আমি যদি কোনো এখতিয়ারটাই থাকবে না। আচ্ছা, যেটা বলছি ক্ষেত্র বিশেষ আরটা হলো যেটা মানে যেটা বলছে রাজনৈতিক সংস্কার হলে তো সবই হয়ে যায়। এখন রাজনীতি হলো একটা মানে ব্যাপক জিনিস, সেইখানে পুলিশ হলো একটা ছোট্ট সেগমেন্ট। হ্যাঁ, আপনি যদি মাথা ভালো হয়ে যায়, আপনার আঙুল অটোমেটিক ভালো হয়ে যায়, আপনার আঙুল চলবে না তখন, ওটা হতে পারে ভালো। কিন্তু আমাদের যেটা ভাষা হলো যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি যে সাইদ সাহেব ভালো হলে সমস্যার সমাধান হয়ে যেত, পান্না ভালো হলে সমস্যার সমাধান হয়ে যেত, আমরা অপরের ঘরে দাসটা চাপি দিয়ে করেছি। আমাদের ইয়েটা হলো যে আমরা কতটুকু ভালো হতে পারি, তো আমরা কতটুকু ওনারা যা খারাপ করে করি, অন্তত আমরা আমাদেরটুকু ভালো করার চেষ্টা করতে। সেটার জন্য আপনার পুলিশের যেটা বিদ্যমান আইনেই আপনি পুলিশ চাইলেও অন্যায় করতে পারবে না, আইনে নাই রে ভাই। এটা আটক করা, গ্রেপ্তার করা, মানুষ মারা, আমি তো দায়বদ্ধ করছি না কাউকে। এক আরেকটা জিনিস যেটা বললেন যে এরশাদ সাহেবের সময় যে এটা করেছিলেন ভালো, তো উনি বোধহয় তার আগে একটু ভুলে গেছেন, সংস্কার যা কিছু হয়েছিল জিয়াউর রহমান সাহেবের 3.5 বছরই হয়েছিল, এবং ওই সময় সে যে কাজগুলো করা হয়েছিল ওটা হয়েছিল। আর মিলিটারি রুলও আমাদের 111 দেখেছি আমরা, তো শুরুটা ভালোই হয়, পরে একটা সময় যে তারাও তো তাদের জন্য তো বিতর্ক উঠে গেছে। আমার কথাটা হলো যে যিনি দায়িত্বটা পালন করবেন, আপনি যাকে খুশি তাকে দেন। এখন উনি বলছেন, যেটা ওনা না মানে যেটা দাবি উঠেছে যে পুলিশের বিরুদ্ধে তদন্তটা পুলিশের অন্য কেউ করে, আমরা এগ্রি করি প্রপার হবে। তাহলে সেটি তো এই সুপারিশ আসেনি, আসে তো বিচার বিভাগের তদন্ত ক্ষেত্রে এসছে, বিচার বিভাগ যেটা করেছে পুলিশের ক্ষেত্রে আসে নাই। আমার দুটো পদ শেষ করেন। তাহলে যে ডিসি সাহেব বা যে ম্যাজিস্ট্রেট সাহেব ভুল করলো সেটা ইনকোয়ারি কি তাহলে অন্যরা করবে নাকি ওই ম্যাজিস্ট্রেসি করবে? নাম্বার 1, যে কোর্ট জানা সত্ত্বেও একটা নিরপরাধ ভিকটিমকে জেনে শুনে রিমান্ডে দিল, তাই সে যে ভুলটা করলো, সে যে অন্যায়টা করলো, এটা অন্যায়, জেনে শুনে করা মানে অন্যায়। সে অন্যায় তদন্তটা কি ওই কোর্টই হায়ার কোর্ট করবে নাকি অন্য কোনো করবে, এটা ক্লিয়ার হওয়া দরকার। তাহলে যদি এরকম হয় যে অল পাবলিক সার্ভেন্টস যারাই এটা অপরাধটা করবে ওই সেক্টর বাদ দিয়ে, ওই শাখা বাদ দিয়ে অন্য কোনো তদন্ত করবে, ফার্স্ট ক্লাস, একটা আইডিয়াল সিচুয়েশন হবে। কিন্তু শুধু পুলিশের ক্ষেত্রে অন্যরা করবে আর অন্যদের ক্ষেত্রে ওরা চালিয়ে যাবে, তাহলে আপনার যে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং। সেটা ঠিক আছে, কিন্তু আমি একটু স্পষ্ট করে জানতে চাচ্ছি যে এটা তো অনেক দিন ধরে আলোচনায় রয়েছে যে পুলিশের মধ্যকার অপরাধের সঙ্গে যারা জড়িত থাকছেন তাদের বিষয় তদন্ত করবে স্বাধীন তদন্ত কমিশন। এই ধরনের কোনো প্রভিশন তো এখানে রাখা হয়নি বা প্রস্তাব আকারে দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে স্বাধীন পুলিশ কমিশন, আমাদের পুলিশ সংস্কার কমিশন যেটা, বিচার বিভাগ, ওটা বিষয়ে আমি আসবো। বিচার বিভাগ যেটা বলছে, কিন্তু এটা তো পুলিশের সমস্যা যে কমিশন, তাদের পক্ষ থেকে সুপারিশটা আসার কথা ছিল বা উচিত ছিল। তার কারণ পুলিশ কমিশনে, সংস্কার কমিশনে যারা আছেন সেক্রেটারি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, তারা জানে যে এই আইনটা বিদ্যমান রয়ে গেছে। তো আপনি কোর্ট দিয়ে শুনুন, আমি বলি আইন আছে, এখন প্রয়োগ নাই আপনি বলতে পারেন। এবং কোর্ট, আপনি এটা জানেন যে কোনো অভিযোগ যদি আপনি কারোর কাছে করেন, আমি শেষ করি, তদন্তটা কিন্তু পুলিশের, এটা হলো কোর্টের একটা অংশ হিসাবে করে। আমার মুশকিল হয়ে গেল যারা আসলে এগুলো ডিসকাস করে, অত ডিপে ওনারা যান না অথবা ডিপে যাওয়ার চিন্তাও চেষ্টাও করেন না। তদন্ত যখনই আপনি দেখবেন আইনে বলা আছে যে যখনই একজন তদন্তকারী কর্মকর্তাকে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, বিকজ সে তখন কোর্টের পার্ট হয়ে যায়। তদন্ত যখনই করে, ঠিক আছে, আমি শেষ করি। এখন আপনি যদি একটা অভিযোগ করেন কোর্টের কাছে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধেও, কোর্টের কিন্তু এখতিয়ার আছে ওনাকে, আমাকে, আপনাকে দিয়ে একটা কমিটি করে দিতে পারে, তোমার তদন্তকে রিপোর্ট দাও, এই অথরিটি কোর্টের আছে। ঠিক আছে, কোর্ট তো সেটা পালন করতেছে না, কোর্ট পালন করছে না, যে কারণে ওটা একটা বিষয়, কেন পালন করে না। আর আমরা যে কথাগুলো বলছি বা আবু সাইদ খান যে কথাটি বলতে চাইছেন, হয়তো আমরা বোঝাতে চাইছি না, অথবা আমাদের বোধের ঘাটতির জন্য আমরা একটু পরিষ্কার হতে চাইছি, যেহেতু আপনার বিস্তর অভিজ্ঞতা এখানে। বিষয়টা হচ্ছে পুলিশের মধ্যে যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, আপনি বলছেন যে এরকম আইন আছে, তাদের যে কারোর বিরুদ্ধে যে কেউ আদালতে আশ্রয় নিতে পারে, আদালতও বিভিন্ন ধরনের নির্দেশনা দিতে পারে, এটা তো ইন্ডিভিজুয়ালি ক্ষেত্র বিশেষ গড়ে পরতায়িত্ব সবকিছু তাদের নজরে আনবে, কেউ কাউকে আনতে হবে বা তারা নজর দিবে, বিষয়টা এরকম। কিন্তু যদি স্বাধীন একটা বডি থাকতো যারা শতপ্রণীত হয়ে, যেমন আদালত যেমন সুমোটো দেয়, এই বডিও তেমন
তারা সুমোটো জায়গা থেকে নিজেরাই তদন্ত করতে পারতো, কিন্তু সেই সুযোগটা তো এখন আর নেই। এবং এটি কথাই তো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। আমি একটু আবু সাঈদ খান আপনাকে জানতে চাই যে বিষয়টা আসলে কি আমি বোঝাতে পেরেছি? এখন নেই সেই সুযোগ, নেই। এবং সেই দাবিটা তো দীর্ঘদিন ধরে ছিল। আদালত কোনো আদালতের ভার্ডিক্টে রায় হতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু এটা নাই এবং কোনো প্র্যাকটিসও নেই। এখনও পুলিশের সমস্ত অপরাধের তদন্ত পুলিশই করে। তো এইটা হলো ইসে রয়েছে, এটা স্বাধীন ইসে মানে যে পুলিশি কমিশন সেখানকার ব্যাপার না, এখানে একটা বিধান, আমি এটার প্রসঙ্গক্রমে বলছি, এরকম একটা বিধানও প্রবর্তন করা দরকার। এই দাবিটা আছে, জানি না কমিশনের যদি ডিটেলস যখন হবে তখন এগুলো হয়তো আসতে পারে। আচ্ছা, যেটি খান সাঈদ হাসান যেটি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন, তারা একটি প্রস্তাবনা দিয়েছে এই পুলিশ সংস্কার কমিশনের কাছে যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে স্বাধীন তদন্ত সংস্থা গঠন কে করবে? এটা মানে তারা করবে, বিচার বিভাগ করবে। এটা কিন্তু মেনশন আমাদের কথার মধ্যে কিন্তু এটাই হচ্ছে, ওরা বলছে যে যেটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ অন্যরা করবে। আর বিচার বিভাগীয় সংস্কার কমিশন যেটা বলেছে যে কোনো ফৌজদারি অপরাধ, চুরি হলো, ডাকাতি হলো, সব ফৌজদারি অপরাধ তারা তদন্ত সংস্থা এটা কারা করবে? অন্য হয়তো কাউকে বানাবে বা একটা মানে ছিল যে অ্যাটর্নি সার্ভিস যারা আছে ওরা ওনারা করবে, এরকম একটা বলেছেন। এটা একটা বিষয়। আর উনি যেটা বলছেন যে বিচার বিভাগের সঙ্গে কোনো প্রশাসনিক ইসে মানে এক্সিকিউটিভ কোনো বিভাগকে মিলান যাবে না, যে বিচারকদেরটা কেন বিচারকরা করে, কেন বিচার বিভাগ তো তারা প্রশাসনের অংশ না, পুলিশ প্রশাসন তারা হচ্ছে আলাদা স্বাধীন বিষয়। অতএব আমরা যদি মনে করি যে বিচার বিভাগের তদন্ত বিচার বিভাগ করে, তো এইটা কিন্তু পুলিশেরটা কিংবা ডিসিএসপিটা মানে প্রশাসনেরটা কেন তারা নিজেরা করতে পারবে না? কিন্তু এইটা মানে এই যুক্তিটা এখানে খাটে না। কেন? এই জন্য খাটে না, বিচার বিভাগ তো একটা স্বাধীন আলাদা রাষ্ট্রের মানে সংস্থা, আর এখানে প্রশাসন এর সঙ্গে সম্পৃক্ত লোকেরা যদি প্রশাসনের তদন্ত করে তো সেটা এক ধরনের ব্যত্যয় ঘটার সম্ভাবনা থাকে, যে জন্য এই ধরনের ব্যবস্থা তো বহু জায়গায় আছে। আমি যদ্দূর একটু চোখ বুলাচ্ছিলাম আসার সময়, তো সেখানে দেখলাম যে এই ধরনের কমিশন অর্থাৎ তদন্ত কমিশন তো সরাসরি তাদের অধীনস্থ হবে না, তো এই ধরনের তদন্ত কমিশনের মাধ্যমে হতে পারে। এইটা নিয়ে তো কোনো বিতর্কের কোনো সুযোগ। লোয়ার কোর্ট কিন্তু স্বাধীন কমিশন, স্বাধীন না, বিকজ লোয়ার কমিশনের একটা মন্ত্রণালয়ের অধীনে, হাইকোর্ট থেকে আপার ডিভিশন তারা স্বাধীন। ঠিক আছে, এবং লোয়ার কোর্ট ওই মন্ত্রণালয়ের অধীনে থাকাটাও ঠিক না। হ্যাঁ, তো লোয়ার কোর্টের বিষয়টা ওইটা সাপোর্ট করি না আমরা। আমি বলি এটা তো ঠিক আছে, কিতাবে যেটা লেখাই থাকবে, বাস্তবতা আমাদের 16 বছরের অভিজ্ঞতা কি, লোয়ার কোর্টগুলো কি প্রপারলি কাজ করেছে? আমি যে আমরা যে স্বাধীন কমিশন, আমি যেটা আবারও বলছি ভাই, যেটা স্বাধীন কমিশন আপনি বানাবেন, এটা যে কোর্টের মতোই আবার লোয়ার কোর্টের মতো এটা হয়ে যাবে না, এটার গ্যারান্টি কথা। এই জন্য ইন্ডিভিজুয়ালি যে তুমি করবা, ইট ইজ ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। আচ্ছা, ওইটা ফিক্স করার জন্য আপনি 10টা কমিশন বানান, আপনি ইন্ডিভিজুয়ালি সবাইকে জবাবদিহিতে আওতায় একটা হবে কি ডেটারেন্ট হিসেবে কাজ করবে। আপনি 100 জন চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার নাই, 5 জন চোর যদি বোঝে যে মানে 5 জন চোরের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, বাকি 95 জন সতর্ক হয়ে যাবে যে এটা করলে কিন্তু এটা হবে। এটা কি আপনাদের যে সুপারিশ ছিল, স্বতন্ত্র সুপারিশ, সেটার মধ্যে ছিল? ইয়েস, আমরা বলেছি বিদ্যমান আইন দ্বারাই সম্ভব 90%। এখন এই জন্য আমার সাথে বিতর্ক, মানে বিতর্ক বলবো না, মানে ডিসকাস করতে হলে ওই রকম আইন জানার লোককে আমার সাথে জানতে হবে। আর উনি তো ধরেন এটা জার্নালিস্ট, সাংবাদিক। না না আমি ওইটা ওইভাবে বলেনি। আচ্ছা সরি ভাই, আপনি ডিআইজি হিসেবে কতটুকু আইন জেনেছেন এবং আপনার অবস্থান থেকে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে? আচ্ছা সরি, আমি কেন বলছি যে এই যে আমি কোর্টের কথা বলছি, কোর্টই কিন্তু পারে, কোর্ট পারে। আপনি আমাদের 4 জনকে দিয়ে একটা কমিটি বললাম না, 4 জনকে দিয়ে একটা কমিটি বানিয়ে দিতে পারে, এটা দিচ্ছে না, কেন দিচ্ছে না এটাকে আমরা জবাব দিতে আছি। তার এই ব্যাপারে ধারণাটা কলোনিয়াল ধারণা, উপনিবেশিক ধারণা। সে যেটা বলছে তার ধারণাটা সঠিক না। একটা লোক কোর্ট পারে সেটা হলো অন্য জিনিস, কিন্তু এখানে প্রশাসনের সঙ্গে, পুলিশ প্রশাসনের সঙ্গে এটা সংযুক্ত হওয়াটা দরকার, যে পুলিশের বিচারটা করবে না, মানে তন্ত্রটা করবে না, আলাদা মানে একটা কমন সেন্সের জায়গা থেকে তো আমরা আমি তো বলেছি এটা আইডিয়া কেন যে বিতর্ক করছেন উনি, আমি বুঝতে পারি না। শুধু পুলিশের উপরে কেন, আমি বলছি যে কোনো ডিপার্টমেন্ট, আমরা পুলিশ নিয়ে আলাপ করছি। না না না, পুলিশ নিয়ে আলাপ করলে আপনি খালি পুলিশকে আপনি হিউমিলেট করবেন আর অন্যদেরকে হিউমিলেশন। তো আমার এই মেন্টালিটিটাই হচ্ছে সংস্কারের একটা বাধা। ঠিক আছে, আমরা একটু বোঝার ঘাটতি রয়েছে আমাদের সবার মধ্যে, একটু গ্যাপ তৈরি হয়ে গেছে। সাংবাদিক সাঈদ খান যেটা বলতে চাচ্ছে, আমি একটু বলি, সাঈদ হাসান খান উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে
এটা দীর্ঘদিনের মানুষের চাওয়া যে পুলিশের অপরাধের বিচার বা তদন্ত তারা করবে কেন, বা বিচারকদের অপরাধের তদন্ত তারা নিজেরা করে, এটা গড়ে আমরা আমাদের কমন সেন্স থেকে, সেই কমন সেন্সের জায়গা থেকে বা দীর্ঘদিনের জায়গা থেকে আবু সাইদ খান এই কথাটা বলছেন। আপনি যেটা বলছেন সেটাও আমরা অস্বীকার করছি না, আপনি যেটা বলছেন সেটাও বুঝতে পারছি যে এত কিছু না করে, এত কমিশন, এত তদন্ত সংস্থা না করে ইন্ডিভিজুয়াল যে সবাইকে জবাবদিহিতা আওতায় আনা যায়, বিদ্যমান আইনে আছে, আমরা কোনোটাকেই অ্যাভয়েড করতে পারছি না। আপনি যেটা বলছেন, আবু সাইদ খান যেটা বলছেন, আমি ব্যক্তিগতভাবে সব কটাকেই গ্রহণ করছি। আবু সাইদ খান, আমি কলোনিয়াল ল, যে কলোনিয়াল ল থেকে বেরিয়ে আসা দরকার, এবং তার চেয়ে বড় দরকার হচ্ছে কলোনিয়াল মানসিকতা। আর একটা হচ্ছে যে আমরা পুলিশ নিয়ে আলাপ করছি, আমরা বিচার বিভাগ নিয়ে আলোচনার সময় আমরা বিচার সংস্কার নিয়ে আমরা কথা বলবো, আমরা কনস্টিটিউশন নিয়ে আলাপ করে কথা বলবো, তো সেখানেও সংস্কারের আলাপ রয়েছে, কিন্তু আমাদের সাবজেক্ট হলো পুলিশ। অতএব পুলিশের ক্ষেত্রে কি হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অন্য ক্ষেত্রে হয় না বলে এখানে এটা হবে না, নিশ্চয়ই আমরা আলোচনা করি, এটা আলোচ্য বিষয়। ঠিক আছে, আপনি পুলিশ নিয়ে থাকেন, আমরা বাইরে যাব না, তো ওরকম কোনো বার নেই আমাদের, আলোচনা প্রসঙ্গে অনেক কিছুই আসতে পারে। আবু সাইদ খান, আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি আমরা তো দেখি যেখানে হয়তো ছোট ছোট টাকার অঙ্ক 500, 1000, 2000, এবং যেগুলো একেবারে কি বলে এটাকে অকার্যকর, নামকে বাস্তে পুলিশকে টাকা দিলে সব ধরনের ভেরিফিকেশন যেসব ক্রাইটেরিয়া আছে সব পুলিশ মেনটেন করে দেয়। এই জায়গা থেকে কিছু সুপারিশ করা হয়েছে ইজি করার জন্য। এটি আপনি মানে যে আইডি কার্ড রয়েছে, চাকরির সময় আত্মীয় স্বজন রাজনীতি করে কিনা এগুলো দেখা হয়, এইসবের বিষয়ে যে সুপারিশগুলো করা হয়েছে বা যুগোপযোগী করার চেষ্টা করা হয়েছে, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে যে এটি ভালো হয়? একটা প্রথমত হচ্ছে যে আপনার রাজনৈতিক বিবেচনা কোনো হবে না, সে যে কোনো দল করতে পারে, যে কোনো মতের হতে পারে, তার পরিবার যে কোনো মতের থাকতে পারে, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। এবং অতএব কিন্তু আমরা দেখি যে এটাই বিবেচনা হয়, এবং পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজের লোকদেরকে রিক্রুট করে এই রাজনৈতিক বিবেচনা থেকে। অতএব এই রাজনৈতিক বিবেচনার এই বিধানটা নিঃসন্দেহে রহিত হওয়া উচিত। আর একটা হতে এই জটিলভাবে কেন করা দরকার, একজন সিটিজেন, তার বিরুদ্ধে অপরাধ নাই, তো সে কেন পুলিশে চাকরি পাবে না? হ্যাঁ, তারপরে হচ্ছে যে জটিল প্রক্রিয়ায় করা হচ্ছে, দীর্ঘদিন ধরে তদন্ত করা হয়, রিপোর্ট দিয়ে তাকে আটকে রাখা হয়, এইগুলো যে প্র্যাকটিসগুলো আসছে, এই প্র্যাকটিস থেকেও আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। সুপারিশ তারা করেছে, হ্যাঁ, সহজ করা দরকার, সুপারিশ করেছে, কিন্তু এটা যথেষ্ট কিনা এটা ডিটেলস। ঠিক আছে, আমি আবার যেটা বলতে চাচ্ছি যে এই যে দুইটা জিনিস, একটা হলো পলিসি মেকার, একটা হলো এক্সিকিউটর। জি, তো এই যে যারা যে বললো যে আইনে যেটা বিধান আছে, যে আমি আপনার ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি কেউ ফৌজদারি অপরাধে কনভিক্টেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাকে আপনি ভেরিফিকেশনটা বাদ দিতে পারেন। না, সেটা তো হতেই পারে। রাজনীতি করা, ব্যবসা করা আর আপনার এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? চাকরি করা, কারণ তিনটাই বৈধ কাজ আইনে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে পিতার অপরাধে সন্তানের কোনো বা ভাইয়ের অপরাধে তার বোনের কোনো সাজা হবে না, এটা আইনেও আছে, ধর্মেও আছে। তাহলে তার বাবা আওয়ামী লীগ করে, ভাই বিএনপি করে, অমুকে করে, তার জন্য আপনি বাদ দিবেন, এটা অ্যাবসলিউটলি একটা মানে একটা অপরাধ আমি বলবো। তার কারণ এটা তাকে তার লাইফটা ডুম করতেছেন। এই কাজটা কে করতেছে? আমি আবারও সেখানে আসছি, এই কাজটা কিন্তু কোনো পলিসি মেকাররা করতেছে না, পলিটিশিয়ানরা করতেছে না, এটা ওই পাবলিক সার্ভেন্টরাই করতেছে। আপনি তাকে রেসপন্সিবল করেন যে আইনে বলা আছে যে এইটার বাইরে তুমি কাউকে নেগেট করতে পারবে না। তাহলে এটা এখন তুমি যেটা লিখে দিলা, ভাই কিসের উপরে লিখলা, কোন আইন মনে লিখলা, তাকে রেসপন্সিবল করে না, তাই তো? যে সুপারিশটা করা হয়েছে সেই সুপারিশটার শব্দগুলো আসলে কি, ভাষাগুলো কি এখানে বলা হয়েছে? ওরা তো যেগুলো গোয়েন্দা সংস্থা, যেগুলো পুলিশ থেকে রিপোর্ট দিয়ে দেয়, ভেরিফিকেশন নিয়ম তো হলো পুলিশের সিভিল সার্ভিসের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশনের মধ্যে সে তার হিস্ট্রিটা বলে দিবে, সুপারিশকৃত কি সুপারিশকৃত না। ইট ইজ পাবলিক সার্ভিস কমিশন, যদি বিসিএস হয়, অ্যান্ড জনপ্রশাসন মন্ত্রণালয়, আমি সিভিল সার্ভিসের কথা বলছি। কিন্তু অন্য যারা করে আমি জানি না, আমি শুনি নাকি অনেকে নাকি করে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা করে, তারা কোন অথরিটিতে করে, কিভাবে করে আমি জানি না। তারা নাকি লিখে দেয় বাতিলযোগ্য, সুপারিশ হলো না, সুপারিশ করার কারণে এরকম লিখে দেয়, এবং তাদের নাকি কোনো থাকে না। আমি জনপ্রশাসন মন্ত্রণালয় খোঁজ নিয়েছিলাম, যে 43 বিসিএস নিয়ে তো একটা করেছে, ওরা বলছে আমাদের কাছে তো অত কিছু আসে না, শুধু একটা ফর্ম আসে, ফর্মে একটা কলামে লেখা থাকে সুপারিশকৃত, সুপারিশযোগ্য না। তো আমার কথা হলো যে প্রতিষ্ঠান থেকেই আসুক না কেন, যদিও আনসাইন্ড আসুক আর যাই আসুক, সেই প্রতিষ্ঠানটাকে যদি চিহ্নিত করা যায়, তাকে জিজ্ঞাসা করতে পারে, ভাই তোমার কোন অফিসার করেছে, বা যে অফিসার সিগনেচারে এসছে, বা যে অফিসার যিনি প্রধান, তাকে জিজ্ঞাসা ভাই তুমি কোন আইনে কোন বিধান বলা তুমি এটা দিলা, তাই তো হয়ে যায়, সে সোজা হয়ে যাবে। আমি আপনার বিষয় বুঝতে পারছি, সম্ভবত আবু সাইদ খানও বুঝতে পারছেন। এখন প্রক্রিয়াটা জটিল, এটাকে ইজিয়েস্ট করা উচিত, জটিল মানে আমি যদি খুব সিম্পল একটা উদাহরণ আমরা শেষ করব, যেমন পাসপোর্টের ক্ষেত্রেই পুলিশ ভেরিফিকেশন হয়,
এখন সংশ্লিষ্ট থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, ওগুলোই স্ট্যাটিস্টিক দেয়, স্ট্যাটিস্টিক আমার পরিবারে কেউ অন্য কোনো অফেন্সের সঙ্গে জড়িত কিনা। তো যেটি এগুলো তো আইনে নাই যে কিভাবে কি করা হবে, কিন্তু এগুলো দেখে। আচ্ছা, দেখে যদি টাকা না দেওয়া হয় বা যদি ইন্টেনশনালি আমার বিরুদ্ধে কিছু করতে চায়, এগুলো নানান ধরনের মারপ্যাচে ফেলে আমার ভেরিফিকেশনটা ঝুলিয়ে রাখলো। যেহেতু এগুলো আইনে কিছু নাই, তো নতুন করে আবার সংস্কারে কি আছে? নিশ্চয় সংস্কারের কথা কিছু বলেনি, এখানে বলা হচ্ছে সহজ। এই সহজটা কি হতে পারে? আপনি ক্যারেক্টার কারেকশন করে দিই, 18+ যদি হয়, আমি যদি 18+ হই, আপনি যদি 18+ হন, আপনার আপন বড় ভাই, উনি আমার ধরেন চাচা, আপনার যদি মার্ডারার হয়ে থাকেন, ডাকাতি হয়ে থাকেন, আই এম নট রেসপন্সিবল, রাইট? তা আপনার জন্য আমার চাকরি বাদ হতে পারে না। তো আপনি তো তার ভিকটিম, আপনি নিজেও তার ভিকটিম, সেটা পরের কথা হলো। হ্যাঁ, আর সে তো মানে আমার বাবাও যদি রাজনীতিবিদ হয়, ডাকাত হলো, আমাদের একজন আইজির বাবা ডাকাত ছিল, এটা সবাই জানে, কিন্তু তার তো চাকরি হ্যাম্পার করে নাই, কারণ হি ইজ নট রেসপন্সিবল। তার বাবার বয়সে 18+, ওনার বয়স 18+। আমার বাবার জন্য আমি তাই দায়ী হবো না, তুমি পারলে আমার বাবাকে শাস্তি দাও। জি, তো এগুলো তো আছে। এই জন্য যে ব্যক্তি করেছে, আমার কথা হচ্ছে উনি যেটা বললেন যে আপনি পলিটিক্যালি সংস্কার করতে পারেন, আর কিছু লাগে না। আমি আপনাকে ওখান থেকে তো সবকিছু আসে, আমাদের রাজনৈতিক ব্যবস্থা করতে পারছি না, কাজে আমাদের হাতগুলাই কতটুকু নিজেরা সংশোধিত হয়। বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে আমি যদি সামাইটা আপনার বক্তব্য, একটা হচ্ছে মানে এক্সিকিউটরদের কেন জবাবদিহিতা আনার জন্য বিশেষ কিছু বিধান রাখা হচ্ছে না, আর একটা হচ্ছে পলিটিক্যালি সবাইকে অনেস্টির জায়গা থেকে মানে চিন্তা ভাবনা করার। আমি আবু সাইদ খান আপনার শেষ মন্তব্য জানতে চাইছি। আচ্ছা, দুটো জিনিস আমি বলি যে আমরা একটা কলোনিয়াল লস এর লিগ্যাসি বহন করছি এবং সেই আইনগুলোর সংস্কার দরকার, যুগোপযোগী করার দরকার। এবং সেই ক্ষেত্রে 22টা আইন, আমি 22টা আইন কি তারা সংস্কারের প্রস্তাব করেছেন, সব আইন আমি জানি না, 3000 আইন তো জানার ব্যাপার না। তো আমার কাছে মনে হয় সেইটাকে সময় উপযোগী করার জন্য এটাও হতে পারে যে স্বাধীন বিচার কমিশন এটাকে সময় উপযোগী করার জন্য তাদের একটা সেলের মাধ্যমে এটাকে টাইম টু টাইমই করতে পারে। তো এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কলোনিয়াল লেগাসি থেকে বেরিয়ে আসার জন্য সংস্কৃতি দরকার, প্র্যাকটিসটা দরকার। সেই প্র্যাকটিসটা আমাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না। এক ধরনের মানসিকতা, আমরা যে বিদ্যমান আইন ব্যবস্থার প্রতি এক ধরনের আনুগত্য তৈরি হয়, এটা পুলিশের ক্ষেত্রে হয়, এটা প্রশাসকদের ক্ষেত্রে হয়, এমনকি আইন অঙ্গনের যেমন আইনজীবীদের ক্ষেত্রে হয়। যেমন আমরা যেটা দেখেছি যে হাইকোর্ট যখন ডিভিশনে নিয়ে যাওয়ার প্রস্তাব উঠল, তো তখন বাধাটা ছিল যে তারা ঢাকা থেকে গিয়ে ওখানে প্র্যাকটিস করতে পারবেন না। আমার কাছে যেটা সিম্পলি মনে হয়েছে, ওখানে একটা বাধা এসেছিল। তো এই জন্য এই ধরনের বাধাটা হতে পারে। তো আমরা এখান থেকে কি করে ওভারকাম করতে পারি, ওভারকাম করার জন্য কতগুলো প্র্যাকটিস আছে। অনেক সময় হয় কি রেভলিউশনারি গভর্নমেন্ট এগুলোকে ওভারকাম করার জন্য আমি যেটা বলতে চাই যে তারা উদ্যোগ নেয়। কখনো কখনো সেনা কর্মকর্তারা যখন ক্ষমতা দখল করে তারা ওই ধরনের উদ্যোগ গ্রহণ করে। আর হ্যাঁ, আর রাজনীতিতে হচ্ছে ঐক্যমত্য দরকার, ন্যাশনাল কনসেনসাস দরকার। এই যে মানে এগুলো কোনো কার্যকর হবে না যদি ন্যাশনাল কনসেন্সাস না হয়। রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্যমত্য তৈরি না হয়, এই ঐক্যমত্য ছাড়া, এখানে পলিটিক্যাল উইল ছাড়া কোনো সংস্কারই কার্যকর হবে না। অতএব সেই পলিটিক্যাল উইলটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার সঙ্গে প্র্যাকটিসটাও গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আবু সাইদ খান, ধন্যবাদ সাইদ হাসান। আপনার কোনো মন্তব্য আছে? দুটো মন্তব্যকে শেষ করি। ক্রিমিনাল ল যেগুলো আমাদের কলোনিয়াল ল যেগুলো আছে, সেগুলো অ্যামেন্ডমেন্টের জন্য ডেফিনেটলি এটা সুস্পষ্ট কমিটি করে সুস্পষ্টভাবে যে এই সেকশনগুলো হার্ডলি 2 থেকে 5% হবে, চেঞ্জ করতে হবে, ওটা করা যাবে। তবে সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে যেটা রাখতে হবে, আমাদের বাজেট, এই টাকাগুলো কিন্তু রেভিনিউ ফান্ড থেকে আসে, আমাদের এই জনগণের, গরিব জনগণের ভ্যাট ট্যাক্স থেকে আসে। কাজে আপনি যতই বড় বড় অর্গানাইজিং বডি বানাবেন, সেটার এক্সপেন্সটা কোথেকে আসবে সেটা মাথার মধ্যে রেখে করা উচিত। অনেক ধন্যবাদ খান সাইদ হাসান আপনাকে, ধন্যবাদ আবু সাইদ খান। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।